গুড ইভিনিং স্টুডেন্টস। এখন ক্লাস 7-এর ছাত্রদের জেসি বোস এ বিউটিফুল মাইন্ড এর সেকেন্ড ইউনিট শুরু করছি। আগের দিন ফার্স্ট ইউনিট হয়েছিল। বোস হ্যাড ইনভেন্টেড সেভারেল সেনজিটিভ ইনস্ট্রুমেন্টস। বোস মানে জগদীশচন্দ্র বসু কয়েকটি সংবেদনশীল যন্ত্র আবিষ্কার করেছিলেন। সেনজিটিভ মানে সংবেদনশীল, সংবেদনশীল মানে যাতে সামান্য পরিবর্তনও ধরা পড়ে। যেমন ধরো কোনো থার্মোমিটার, সে যদি 0.1 ডিগ্রি সেন্টিগ্রেড ফারেনহাইট 0.1 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার পার্থক্যটাও দেখাতে পারে, তাহলে তাকে আমরা সেনজিটিভ বলবো, সংবেদনশীল। সংবেদনশীল কতগুলো যন্ত্র জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছিলেন। ওয়ান অফ দেম ইজ দ্য ক্রেস্কোগ্রাফ হুইচ ইজ ইউজ টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস। সেই যন্ত্রগুলোর মধ্যে একটি হচ্ছে ক্রেস্কোগ্রাফ, যা দিয়ে উদ্ভিদের বৃদ্ধির হার পরিমাপ করা যায়। থ্রু হিজ এক্সপেরিমেন্টস বোস শোড দ্যাট প্ল্যান্টস বিহেভ in the same manner as human beings, although plants take longer to respond than animals. তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জগদীশচন্দ্র দেখিয়েছিলেন যে মানুষের মতো উদ্ভিদও একই রকম ব্যবহার করে, অর্থাৎ একই রকম উদ্দীপনায় একই রকম প্রতিক্রিয়া জানায়। মানুষ যেমন উদ্দীপনায় প্রতিক্রিয়া জানায়, উদ্ভিদও একই রকমভাবে প্রতিক্রিয়া জানায়, যদিও উদ্ভিদের প্রতিক্রিয়া জানাতে প্রাণীদের চেয়ে অনেক বেশি সময় লাগে, এটা সময় সাপেক্ষ। হি প্রুভড দ্যাট প্ল্যান্টস আর সেনজিটিভ টু হিট, কোল্ড, লাইট, নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি জাস্ট লাইক হিউম্যান বিইংস। তিনি প্রমাণ করেছিলেন যে ঠিক মানুষের মতোই উদ্ভিদরাও উত্তাপ, শৈত্য, আলো, শব্দ এবং অন্যান্য বাহ্যিক উদ্দীপনায় একই রকম প্রতিক্রিয়া জানায়। মানুষ যেমন প্রতিক্রিয়া জানায়, উদ্ভিদও তেমনই প্রতিক্রিয়া জানায়। বাই ইনজেক্টিং পয়জন ইনটু এ লিভিং প্ল্যান্ট, বোস শোড দ্যাট they react in the same manner as we do. একটি জীবন্ত গাছে বিষ ইনজেক্ট করে, মানে বিষ প্রয়োগ করে তিনি দেখিয়েছিলেন যে বিষ প্রয়োগের ফলে মানুষের মধ্যে যেরকম প্রতিক্রিয়া হয়, ওই গাছের মধ্যেও ঠিক একই রকম প্রতিক্রিয়া হয়েছে। অর্থাৎ মানুষকে বিষ প্রয়োগ করলে মানুষ যেমন যন্ত্রণায় ছটফট করে, তারপরে এক সময়ে বিষের পরিমাণ বেশি হলে মানুষ মারা যায়, ওই উদ্ভিদটিও তেমনি যন্ত্রণা ভোগ করেছিল এবং শেষ পর্যন্ত মারা গিয়েছিল। সায়েন্টিফিক রিসার্চ অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ওয়াজ ইনিশিয়েটেড বাই জেসি বোস ইন দ্য লেট 19th century. ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে জগদীশচন্দ্র বসু তড়িৎচুম্বকীয় তরঙ্গের উপর বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা শুরু করেছিলেন, এর গবেষণা শুরু করেছিলেন তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিয়ে। ইট ওয়াজ দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি হু গট দ্য পেটেন্ট ফর দ্য ইনভেনশন অফ ওয়্যারলেস টেলিগ্রাফি। যদিও জগদীশচন্দ্র বসু এই গবেষণাটা শুরু করেছিলেন এবং তিনি সফল হয়েছিলেন, কিন্তু এই গবেষণার কৃতিসত্ত্ব পেয়েছিলেন ইতালীয় বৈজ্ঞানিক মার্কনি। কৃতিসত্ত্ব মানে কি? তিনি যে আবিষ্কার করেছেন সেটা কোনো কোম্পানিকে দেবেন, সেই আবিষ্কারের উপর ভিত্তি করে ওই কোম্পানি যন্ত্রপাতি ইত্যাদি তৈরি করে ব্যবসা করবে এবং সেই ব্যবসার লভ্যাংশ ওই আবিষ্কর্তাকেও দেবে, এরকম একটা চুক্তি। এটা হচ্ছে পেটেন্ট বা কৃতিসত্ত্ব। আবিষ্কার প্রথমে করেছিলেন জগদীশচন্দ্র বসু, কিন্তু কৃতিসত্ত্ব তিনি পাননি। কৃতিসত্ত্ব পেয়েছেন ওই একই আবিষ্কারের উপরে ইটালীয় বৈজ্ঞানিক মার্কনি।
But we must remember that Bose's public demonstration in Calcutta along the same lines happened much earlier. কিন্তু আমাদের মনে রাখতে হবে যে একই বিষয় নিয়ে, যে বিষয় নিয়ে মার্কনি কৃতিসত্ত্ব পেলেন আবিষ্কার করে, একই বিষয় নিয়ে সাফল্য দেখিয়েছেন, গবেষণার সাফল্য জগদীশচন্দ্র বসুও কলকাতায় দেখিয়েছিলেন, যার কথা আমরা ফার্স্ট ইউনিটে পড়েছি। তড়িৎচুম্বকীয় তরঙ্গের কার্যকারিতা নিয়ে তিনি ডেমনস্ট্রেশন দিয়েছিলেন কলকাতার টাউন হলে। Instead of looking for commercial benefit for his inventions, Bose made his inventions public in order to allow others to advance further along the lines of his research. কিন্তু জগদীশচন্দ্রের ব্যবসায়িক মানসিকতা ছিল না। পেটেন্ট দেওয়া মানে সেখান থেকে অর্থ উপার্জন করা, তার কিন্তু সেই মানসিকতাই ছিল না। তিনি কি করলেন? তিনি তার আবিষ্কারকে পাবলিক করে দিলেন, অর্থাৎ সর্বজনের জন্য প্রকাশ করে দিলেন, যাতে অন্যান্য বৈজ্ঞানিকরা আগামী দিনে এই বিষয়ে আরও এগিয়ে যেতে পারে, যে কোনো বৈজ্ঞানিক যাতে তার এই গবেষণার সুফলটাকে ব্যবহার করতে পারে। তার জন্য তিনি জনস্বার্থে, মানবতার স্বার্থে তার এই আবিষ্কারকে পাবলিক করে দিলেন। However, Bose's place in history has now been re-evaluated. কিন্তু জগদীশচন্দ্র বসুর অবস্থান কোথায়, এই বেতার আবিষ্কারের ক্ষেত্রে তার যে কি ভূমিকা, কি অবদান, তার নতুন করে মূল্যায়ন এখন শুরু হয়েছে। এতকাল সবাই জানতো, এতকাল বলতে কি অনেক কাল আগে পর্যন্ত সবাই জানতো যে বেতারের আবিষ্কর্তাকে মার্কনি, কিন্তু এই বেতার আবিষ্কারে জগদীশচন্দ্রের যে কি বিপুল ভূমিকা, অসামান্য ভূমিকা, সেটা আজকের মানুষ জানে, তা নিয়ে আজকের আলোচনা হয়। This great Indian scientist was eventually crowned with glory when he was awarded knighthood by the British government in 1917. তার ওই আবিষ্কার তখন স্বীকৃতি না পেলেও অবশেষে কিন্তু জগদীশচন্দ্র তার আবিষ্কারের মূল্য পেয়েছিলেন। 1917 সালে তাকে ইংরেজ সরকার নাইট উপাধিতে ভূষিত করেছিল। তুমি যদি ভালো কাজ কিছু করো, তার ভালো ফল যখনই হোক তুমি পাবেই। তুমি ভালো কাজ করলে তার ভালো ফলও পাবে, আবার খারাপ কাজ করলে খারাপ ফলও পাবে। He was also conferred many other awards like Fellow of the Royal Society, Companion of the Order of the Indian Empire, etc. এছাড়াও তিনি আরো কতগুলো পুরস্কার পেয়েছিলেন। ফেলো অব রয়্যাল সোসাইটি অর্থাৎ FRS, বিশাল আন্তর্জাতিক মানের পুরস্কার। তারপরে কম্পেনিয়ন অব দ্য অর্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার, এটাও এক বিশাল পুরস্কার। এইসব পুরস্কার তিনি পেয়েছিলেন। Needless to say, he is one of the greatest scientists ever born in our country. একথা বলার অপেক্ষা রাখে না যে জগদীশচন্দ্র বসু হচ্ছেন ভারতের সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের মধ্যে অন্যতম। ভারতে এতকাল পর্যন্ত যত বৈজ্ঞানিক জন্মগ্রহণ করেছেন, তাদের মধ্যে যারা শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠদের মধ্যে একজন হচ্ছেন জগদীশচন্দ্র বসু। Sir J.C. Bose wrote several books and published many research papers in leading science journals. স্যার জেসি বোস কতগুলো বই লিখেছিলেন এবং অনেক গবেষণাপত্র তিনি প্রথম সারির বৈজ্ঞানিক সাময়িক পত্রগুলোতে প্রকাশ করেছিলেন। জার্নাল মানে সাময়িক পত্র, যেগুলো ধরো ওই মাসে একবার বেরোয়, কোনোটা পক্ষে একবার বেরোয়, 6 মাসে একবার বেরোয়, এগুলো এইরকম সাময়িক পত্রে তিনি অনেক গবেষণা প্রকাশ করেছিলেন। Some of his famous books are
Response in the living and the non-living. 1902. The nervous mechanism of plants. 1926. Major mechanism of plants. 1928, etc. তার লেখা বিখ্যাত কয়েকটি বই হচ্ছে রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং, যেটা 1902 সালে প্রকাশিত হয়েছিল। দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস, যেটা 1926 সালে প্রকাশিত হয়েছিল। মেজর মেকানিজম অফ প্ল্যান্টস, যেটা 1928 সালে প্রকাশিত হয়েছিল। এগুলো তার লেখা বিখ্যাত বইগুলোর মধ্যে কয়েকটা। বোস ইন 1896 বোস রোট নিরুদ্দেশের খোঁজে, এ সায়েন্স ফিকশন। 1896 সালে জগদীশচন্দ্র বসু নিরুদ্দেশের খোঁজে নামক এক সায়েন্স ফিকশন অর্থাৎ কল্পবিজ্ঞান রচনা করেছিলেন। কল্পবিজ্ঞান কি? কল্পবিজ্ঞান হচ্ছে কোনো কাল্পনিক কাহিনী যার পেছনে কোনো বৈজ্ঞানিক যুক্তি আছে, কল্পনার উপর লেখা, কিন্তু কেউ বলতে পারবে না যে আগামী কোনো দিন এই কল্পনা বাস্তবে পরিণত হবে না। যেমন উদাহরণ দিয়ে বলছি, তোমরা হয়তো কোনো একটা গল্প পড়ে থাকবে সত্যজিৎ রায়ের লেখা বঙ্কুবাবুর বন্ধু। এটা একটা সায়েন্স ফিকশন। একটা হিন্দি সিনেমা আছে কোই মিল গয়া, এটা একটা সায়েন্স ফিকশন। এখানে এমন ঘটনা দেখানো হয়েছে যেটা এখন পর্যন্ত বাস্তবে ঘটেনি, তবে গাঁজাখুরি গল্প নয়। আগামী কোনোদিন যে বাস্তবে ঘটবে না, আগামী কোনোদিন যে অন্য কোনো গ্রহের কোনো প্রাণী পৃথিবীতে আসবে না, আগামী কোনোদিন যে অন্য গ্রহের প্রাণী জগতের সঙ্গে আমাদের যোগাযোগ তৈরি হবে না, এটা কেউ বলতে পারে না। পৃথিবীর বাইরে বহু গ্রহ রয়েছে, লক্ষ লক্ষ গ্রহ রয়েছে, তাদের মধ্যে কোনো কোনোটাতে প্রাণী থাকতেও পারে এবং মানুষের মতো বা মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান জীবও থাকতে পারে, এবং আগামী কোনো না কোনো দিন তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হতেও পারে। তাহলে এই ধরনের যে গল্পগুলো, এগুলোকেই বলা হয় কল্পবিজ্ঞান বা সায়েন্স ফিকশন। জগদীশচন্দ্র বসুর লেখা নিরুদ্দেশের খোঁজে এই ধরনেরই একটি সায়েন্স ফিকশন। In fact, he was the first writer of science fictions in বাংলা। প্রকৃতপক্ষেই তিনি ছিলেন বাংলা ভাষায় কল্পবিজ্ঞানের প্রথম লেখক। In November 1917, Bose founded the Bose Institute at his own house in Calcutta. 1917 সালের নভেম্বর মাসে জগদীশচন্দ্র বসু কলকাতায় তার নিজের বাড়িতে বোস ইনস্টিটিউট বা বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। হি ডোনেটেড বোস ইনস্টিটিউট টু দ্য নেশন ফর রিসার্চ অন সায়েন্স। এই বসু বিজ্ঞান মন্দিরকে তিনি বিজ্ঞানের গবেষণার স্বার্থে জাতির উদ্দেশ্যে দান করেন। তিনি এটিকে জাতির উদ্দেশ্যে দান করে দেন, যাতে এখানে বিজ্ঞানের গবেষণা হতে পারে। This great Indian scientist breathed his last on 23rd November 1937. এই মহান বিজ্ঞানী 1937 সালের 23শে নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাহলে এই পুরো ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট মিলে এটা কি হলো? এটা হচ্ছে জগদীশচন্দ্র বসুর সংক্ষিপ্ত বায়োগ্রাফি। বায়োগ্রাফি মানে জীবনী, কারোর জীবন কথা। এই জীবনী বুঝতেই পারছো জগদীশচন্দ্র বসুর লেখা না, অন্য কেউ লিখেছেন, এটাকে বলা হয় বায়োগ্রাফি। আর কোনো ব্যক্তি যদি নিজের জীবনী লেখে সেটাকে কি বলা হয়? সেটাকে তখন বলা হয় আত্মজীবনী, অটোবায়োগ্রাফি। ঠিক আছে? তাহলে বায়োগ্রাফিও জীবনী, অটোবায়োগ্রাফিও জীবনী। বায়োগ্রাফি হচ্ছে একজনের জীবনী অন্য কেউ লেখে, অটোবায়োগ্রাফি হচ্ছে যার জীবনী সে নিজে লেখে। ঠিক আছে? তাহলে তোমরা এই সেকেন্ড ইউনিট ভালো করে পড়ো, পড়ার পরে কয়েকটা অ্যাক্টিভিটি করবে।
এটা পড়ার পরে অ্যাক্টিভিটি 6, 7, 8 এই 3টি অ্যাক্টিভিটি করবে। তাহলে ফার্স্ট ইউনিটের অ্যাক্টিভিটি কোনটা কোনটা করবে আগের দিন বলে দিয়েছি, আর সেকেন্ড ইউনিট থেকে করবে 6, 7, 8। নেক্সট ডে আমরা এই অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, গুড নাইট।